আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকের অনলাইন ক্লাসের শুরুতে আমার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা নিও। ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আজকে অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে আন্তর্জাতিক রাজনীতি বিষয়ে আমি আজকে তোমাদের সাথে অনলাইনে ক্লাস নিব। আজকের যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে গিয়ে নয়া বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার। আমরা জানি যে পৃথিবীকে অধিক বাসযোগ্য একটি আবাসস্থল হিসেবে গড়ে তোলার জন্য মানুষের দীর্ঘদিন ধরে একটি প্রচেষ্টা অব্যাহত আছে এবং আজও সেই প্রচেষ্টার যে ধারাবাহিকতা তাকে আমরা লক্ষ্য করছি। পৃথিবীকে শান্তিময় এবং সুখ সমৃদ্ধিপূর্ণ একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য মানুষের এই যে কর্ম প্রচেষ্টাকে যে প্রতিষ্ঠানটি এটিকে সামনে এগিয়ে নিতে সাহায্য করেছে, সেই প্রতিষ্ঠানটিকে আমরা জানি জাতিসংঘ এবং জাতিসংঘ তার অঙ্গ সংগঠনের মাধ্যমে তার সদস্যভুক্ত রাষ্ট্রসমূহের মধ্যে যেন সুখ সমৃদ্ধি, অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে যেন সাহায্য সহযোগিতার যে একটি ধারাবাহিকতা সেটি যেন সবসময় অব্যাহত থাকে, এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে কেন্দ্র করে জাতিসংঘের জন্ম হয়েছিল। তো জাতিসংঘের এই যে ধারাবাহিকতাটা বা জাতিসংঘের কর্মকাণ্ডের এই যে ধারাবাহিকতা আমরা লক্ষ্য করেছি, তো সেটি স্নায়ুযুদ্ধের শুরু হওয়ার কারণে বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় এই যে ধারাবাহিকতাটা সেই সময় তখন বিনষ্ট হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় যখন আমরা স্নায়ুযুদ্ধ যে একটি পর্যায়ে দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্র আর রুশ বা রাশিয়ার উভয় দুটি দেশের মধ্যে তাদের মধ্যে যে একটি যুদ্ধপন্ন অবস্থায় চলে যাওয়ার যে একটি প্রক্রিয়া আমরা লক্ষ্য করেছি, তার কারণে বিশ্বব্যাপী শান্তি এবং প্রগতি বিনষ্ট হয়েছিল এবং এই শান্তি ও প্রগতি যেন ফিরে আনা যায়, এজন্য পরবর্তী সময়ে আমরা জাতিসংঘের উৎপত্তিটাকে আমাদের কাছে অনেক বেশি আবশ্যকীয় একটি প্রয়োজন হিসাবে আমরা তখন তাকে দেখেছি এবং এই লক্ষ্যকে সামনে রেখেই কিন্তু জাতিসংঘ পরবর্তী সময় কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছে। তো এই বিশ্বব্যাপী আন্তর্জাতিক শক্তি এবং শক্তি প্রয়োগের ক্ষেত্রে পৃথিবীর কোনো রাষ্ট্র যেন একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রকে যেন হুমকির সম্মুখীন করে না ফেলে, এই জন্য বিশ্বব্যাপী একটি শান্তি নীতি সে সময় তখন প্রতিষ্ঠা লাভ করেছিল। তো এই নিউ ওয়ার্ল্ড অর্ডার বা নয়া বিশ্ব ব্যবস্থা হচ্ছে গিয়ে বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠা করার এটি একটি কৌশল। তো এই ব্যবস্থাটা বা এই প্রক্রিয়াটাকে যিনি বা যেই প্রতিষ্ঠান বা যেই ব্যক্তি সবার সামনে আগে নিয়ে আসেন সে হচ্ছে গিয়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ 1991 সালে প্রথমবারের মতো নয়া বিশ্ব ব্যবস্থার একটি ধারণা জনগণের সামনে তখন উত্থাপন করেন। তো এই ঘটনার এই ব্যবস্থার এই উত্থাপনের মাধ্যমে আমরা নয়া বিশ্ব ব্যবস্থার যে একটি জাগরণ সেটি আমরা দেখি। তো প্রেসিডেন্ট সিনিয়র বুশ নয়া বিশ্ব ব্যবস্থার যে ধারণা সেই ধারণাটার উৎপত্তিটা তিনি ঘটিয়েছিলেন এই জন্য যে বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড এবং বিশ্বের সব রাষ্ট্র যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা যেন পায় এবং বিশ্বব্যাপী যে একটি শান্তির যে একটি অন্বেষণ, যে বিশ্বব্যাপী এর আগে আমরা দেখেছি যে স্নায়ুযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে একটি ধ্বংসলীলা, সেই ধ্বংসলীলাটা যেন পরবর্তী সময় আর যেন না হয় এবং বিশ্বব্যাপী যেন শান্তি, ন্যায় বিচার, অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে সকল ক্ষেত্রে যেন শান্তি এবং প্রগতি বিরাজ করে, এই লক্ষ্যগুলোকে সামনে রেখেই নয়া বিশ্ব ব্যবস্থার একটি ধারণা জন্মায়। এবং আমরা জানি যে আরেকটি যে বৈশিষ্ট্য সেটি লক্ষণীয় সেটি হচ্ছে উত্তর আর
দক্ষিণ রাষ্ট্রগুলোর মধ্যে যে একটি বৈষম্য, ধনী এবং দরিদ্র রাষ্ট্র, উন্নত এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে যে একটি বৈষম্যের শিকার হয়ে থাকে এবং এই বৈষম্য অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য বা বৈষম্য অবস্থা থেকে উত্তরণের জন্য সকল ক্ষেত্রে বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যে একটি ঐক্য বজায় রাখা এবং শান্তি অন্বেষণ করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষেত্রে সকল রাষ্ট্রকে সমানভাবে সাহায্য, সহযোগিতা এবং আন্তর্জাতিক বাজারে বা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিশ্বের সবকটি রাষ্ট্র যেন সমান সুযোগ সুবিধা পেয়ে থাকে, এই সকল লক্ষ্যকে সামনে রেখেই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট সিনিয়র বুশ ও নয়া বিশ্ব ব্যবস্থার ধারণাটি জন্ম দিয়েছিল। তো নয়া বিশ্ব ব্যবস্থাটি আসলে বলতে আমরা বুঝি যে আসলে রাজনৈতিক ক্ষেত্রে একটি গণতন্ত্রায়ন, একটি নতুন একটি অধ্যায়ের সূচনা করা বা নতুন একটি যুগের সূচনা করা যেই যুগে বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যে একটি ঐক্য সম্প্রীতি বজিয়ে থাকবে এবং এই বজায় রাখার জন্য বিশ্বব্যাপী সকল রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে সকল দিক থেকে তাদেরকে সমান সুযোগ সুবিধা প্রদান করা এবং এভাবে বিশ্বব্যাপী যে একটি শান্তি বজায় থাকবে। তো এটি হচ্ছে গিয়ে আমরা বলতে বুঝি হচ্ছে নয়া বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার। তো এই নয়া বিশ্ব ব্যবস্থার আলোচনা করার সাথে সাথে এই নয়া বিশ্ব ব্যবস্থার যে সকল বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি তার মধ্যে হচ্ছে গিয়ে বিশ্বব্যাপী গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রবর্তন। তা আমরা জানি যে গণতন্ত্রের মূল ধারণা বা মূল ভিত্তি হচ্ছে সকল রাষ্ট্রের সকল মানুষকে তার ন্যায্য অধিকারগুলো তাকে প্রদান করা, যার যেটা অধিকার তার দক্ষতা এবং যোগ্যতা অনুযায়ী বিশ্বের অন্তর্ভুক্ত রাষ্ট্র ব্যবস্থায় যখন সবগুলো মানুষ তার নিজের ন্যায্য অধিকারগুলো রাষ্ট্র কর্তৃক বা বিশ্ব কর্তৃক পেয়ে থাকবে, তখনই আমরা বলতে পারবো যে গণতান্ত্রিক ধারার যে সূচনা সেটি আসলে সফলভাবে সম্পন্ন হয়েছে। তো বিশ্বব্যাপী যে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থার যে একটি ছন্দপতন আমরা দেখেছি, তো সেই ছন্দপতন অবস্থা থেকে পুনরায় উত্তরণের জন্য বিশ্বব্যাপী সকল রাষ্ট্রের মধ্যে আবার যে একটি সুষ্ঠু গণতন্ত্রের চর্চা এবং প্রত্যেকটি রাষ্ট্রকে বা রাষ্ট্রভুক্ত জনগোষ্ঠীকে তার ন্যায্য অধিকার এবং চাহিদাগুলো সেগুলো যার বুঝিয়ে দেওয়ার যে একটি প্রবণতা, এই প্রবণতাটাকে সামনে রেখেই কিন্তু নয়া বিশ্ব ব্যবস্থা গড়ে উঠেছিল। এরপরে আমরা দেখি যে নয়া বিশ্ব ব্যবস্থার ফলশ্রুতিতে যে একটি কুপ্রভাব বা একটি খারাপ প্রভাব আমরা দেখতে পারি, সেটা হচ্ছে কি মার্কিন সামরিক শক্তি হিসেবে যুক্তরাষ্ট্রের অবস্থান। তো যুক্তরাষ্ট্র নয়া বিশ্ব ব্যবস্থার প্রবর্তনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র উপসাগরীয় যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক ক্ষমতার দেখানোর ফলে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক বেশি প্রশংসনীয় ভূমিকায় অবতীর্ণ হন এবং এই নয়া বিশ্ব ব্যবস্থার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে একটি একক পরাক্রমশালী রাষ্ট্র হিসেবে তার যে শক্তিশালী যে ভূমিকা সেটি আরও অনেক বেশি জোরালো হয় এবং বিশ্ব ব্যবস্থায় বা আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র একটি অদ্বিতীয় নাম হিসেবে স্বীকৃতি পেয়ে থাকে। জাতিসংঘভুক্ত বা বিশ্বের সকল রাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক অবস্থানের দিক থেকেও মার্কিন যুক্তরাষ্ট্র সকল দেশের উপরে থেকে তাদেরকে আধিপত্য বিস্তারের মাধ্যমে সকল দেশকে সে নিয়ন্ত্রণ করে থাকে এবং অর্থনৈতিক দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র শক্তিশালী হবার কারণে বিভিন্ন দেশের বা জাতিসংঘভুক্ত সদস্য রাষ্ট্রগুলোর আন্তর্জাতিক অর্থনীতির মধ্যে তারা হস্তক্ষেপ ঘটানোর মাধ্যমেও তাদের ব্যবসা বাণিজ্য বা অর্থনৈতিক কর্মকাণ্ডের যে রীতি তারা মার্কিন যুক্তরাষ্ট্র তো সেই বিষয়েও তারা নিয়ন্ত্রণ করে থাকে। এরপরে আমরা দেখি যে আরেকটি সুপার পাওয়ার হিসেবে চীনের উত্থান আমরা নয়া বিশ্ব ব্যবস্থার একটি ফলাফল হিসেবে আমরা দেখতে পারি। যেমন শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে পেয়েছি, ঠিক আরেকটি আমাদের এশিয়ার
মহাদেশের মধ্যে আরেকটি নতুন রাষ্ট্র হিসেবে চীনের যে একটি উত্থান ঘটে, তারা সামরিক এবং অর্থনৈতিক দিক থেকেও তারা কিন্তু একটি শক্তিশালী একটি দেশ হিসেবে তাদের আত্মপ্রকাশ ঘটে। এবং বর্তমান বিশ্ব ব্যবস্থার বা বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখব যে বর্তমান অর্থনৈতিক ব্যবস্থার চীনের যে একটি অবস্থান, সেটিও কিন্তু আসলে সমৃদ্ধি এবং প্রবৃদ্ধির যে মাত্রা, সেটিও কিন্তু দিন দিন আস্তে আস্তে বেড়ে চলছে। এবং এই প্রবৃদ্ধির মাত্রার কারণে যুক্তরাষ্ট্র এবং চীনের কিন্তু একটি প্রতিদ্বন্দ্বী অবস্থান আমরা লক্ষ্য করি। এরপরে আমরা দেখি ইউরোপীয় সম্প্রদায়ের সংহতি জোরদার করা। তো নয়া বিশ্ব ব্যবস্থার একটি ফলাফল হিসাবে আমরা ইউরোপীয় ইউনিয়নকে আমরা পাই। আমরা জানি ইউরোপীয় ইউনিয়ন 1999 সালে প্রতিষ্ঠিত এবং বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা 28। তো এই 28টি দেশের যে একটি কমিউনিটি বা তাদের যে একটি সংগঠন, এই সংগঠনটি গঠিত হয় হচ্ছে গিয়ে ইউরোপের যে সকল শক্তিশালী রাষ্ট্র তাদের মধ্যে অভ্যন্তরীণ ক্ষেত্রে আন্তর্জাতিক এবং ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক এবং সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে তাদের মধ্যে একটি ঐক্য স্থাপিত হয়। এবং এই যে ইউরোপীয় ইউনিয়নের গঠনের ফলে ইউরোপের ক্ষেত্রে তাদের মধ্যে সাহায্য এবং সহযোগিতার যে ক্ষেত্র, সেটি আরও বেশি বৃদ্ধি পায় এবং বিশ্ব ব্যবস্থায় তারাও একটি উল্লেখযোগ্য একটি অবস্থানে তারাও আসতে কিন্তু সমর্থ হয়েছে। তো এই নয়া বিশ্ব ব্যবস্থা ইউরোপকেও কিন্তু পুনর্গঠন করতে সহায়তা করে। এছাড়া আমরা দেখি বিভিন্ন আঞ্চলিক এবং উপ আঞ্চলিক জোট, যেমন আমরা দেখি আমাদের সার্ক, নাফটা, অ্যাপেক। তো এই সকল যে সংগঠনগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কিছু রাষ্ট্র বা অনেকগুলো রাষ্ট্রের সমন্বয়ে গঠিত হয়েছিল, তাদের মধ্যে আন্তর্জাতিক এবং আঞ্চলিক ক্ষেত্রে সাহায্য সহযোগিতা বৃদ্ধির কারণ আমরা জানি যে আন্তর্জাতিক রাজনীতিতে একটি রাষ্ট্র যখন আরেকটি বা একাধিক রাষ্ট্রের সাথে যখন সহযোগিতার ভূমিকায় অবতীর্ণ হয়, তখন ওই রাষ্ট্রটি কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়। তো এভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি রাষ্ট্র তার শক্তি সামর্থ্য প্রদর্শনের জন্য বিভিন্ন আঞ্চলিক এবং উপ আঞ্চলিক জোট গঠনের প্রয়োজনীয়তাও কিন্তু অত্যাধিক। তারপরে আমরা দেখি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য আমরা জাতিসংঘকে পেয়েছি, ইউরোপীয় ইউনিয়নকে পেয়েছি, এই জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষী কমিশনকে পেয়েছি, আমরা নাফটাকে পেয়েছি। তো এই যে সকল আন্তর্জাতিক সংগঠনগুলো, তাদের মূল উদ্দেশ্য হচ্ছে জাতিসংঘভুক্ত দেশসমূহের ক্ষেত্রে তাদের সামরিক এবং আধা সামরিক বা তাদের আঞ্চলিক ক্ষেত্রে নিরাপত্তা বৃদ্ধির জন্য এই সংঘভুক্ত রাষ্ট্রসমূহকে সবসময় তাদেরকে সাহায্য সহযোগিতা করা এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যেন বহিঃশত্রু আক্রমণ থেকে এই সকল রাষ্ট্রসমূহ সবসময় যেন নিরাপদে থাকে সেই বিষয়টি নিশ্চিত করা। তো আন্তর্জাতিক এই যে নয়া বিশ্ব ব্যবস্থা, এটি আসলে একটি প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াটা গঠিত হয়েছিল পাশ্চাত্যের উন্নত ও রাষ্ট্রসমূহের সাথে উন্নয়নশীল রাষ্ট্রসমূহের বৈষম্য আসলে কমিয়ে আনার জন্য। কিন্তু পরবর্তী অবস্থানে আমরা দেখতে পাই যে আসলে এই নয়া বিশ্ব ব্যবস্থার যে ধারণা, সেই ধারণার কারণে বিশ্বের যে সকল দরিদ্র রাষ্ট্র, সেগুলো আসলে দরিদ্র থেকে দরিদ্রতর হচ্ছে এবং উন্নত রাষ্ট্রগুলো আরও বেশি শক্তিশালী হচ্ছে। তো যে লক্ষ্যকে সামনে রেখে এই নয়া বিশ্ব ব্যবস্থার ধারণাটা আসলে গঠিত হয়েছিল, সেই উদ্দেশ্যটা আসলে পুরোপুরিভাবেই কিন্তু তার উল্টোই আমরা দেখতে পাই। এবং তার একটি খারাপ প্রভাব হিসেবে আমরা দেখি যে একক পরাক্রমশালী একটি দেশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আবির্ভাব আমরা দেখতে পাই। এখন এই যে মার্কিন যুক্তরাষ্ট্র তার সকল দিক থেকে সে বিশ্বের সকল রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে আসছে, সেটি আসলে মূলত নয়া বিশ্ব ব্যবস্থার অর্থব্যবস্থার ভিত্তিতে। তো এই নয়া বিশ্ব ব্যবস্থার অর্থব্যবস্থা বলতে আসলে আমরা কি বুঝি? যে আমরা জানি যে সকল নয়া বিশ্ব ব্যবস্থার যে ধারণা, সেই ধারণার প্রেক্ষিতে উন্নত রাষ্ট্রগুলোর এবং উন্নয়নশীল রাষ্ট্রগুলো সকলের মধ্যে একটি সহযোগিতার
প্রতিযোগিতার একটি সম্পর্ক স্থাপিত হবে, কিন্তু এই উন্নয়নশীল দেশগুলোকে দেখা যায় যে তাদের মধ্যে এই বিশ্বায়ন আর অবাধ প্রতিযোগিতার হাত থেকে রক্ষা করার জন্য এই উন্নত দেশগুলো আসলে সেই ধরনের কোনো কার্যকরী কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখি না। বরং অনেক সময় দেখা যায় যে এই উন্নয়নশীল দেশগুলো তারা যেন আন্তর্জাতিক পরিমণ্ডলে তারা যেন নিজেদেরকে প্রতিষ্ঠিত এবং নিজেদেরকে যেন অন্য সামনে এগিয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই উন্নত দেশগুলো তারা বিভিন্ন ক্ষেত্রে তারা বাধা দিয়ে তাদেরকে সবসময় অবদমিত করার চেষ্টা করে। যেমন আমরা দেখি যে পৃথিবীর বিভিন্ন দেশের সার্বভৌমত্বের ক্ষেত্রে সমতা আনয়ন করা, এটি কিন্তু ছিল নয়া বিশ্ব ব্যবস্থার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। কিন্তু আসলে বাস্তবিক ক্ষেত্রে কিন্তু আমরা এই সার্বভৌমত্বের যে প্রদান করার পরিবর্তে আমরা সার্বভৌমত্বের ক্ষেত্রে হস্তক্ষেপ করার প্রবণতাটাই আমরা সবচেয়ে বেশি দেখে থাকি। তো এই যে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, WTO বিভিন্ন আন্তর্জাতিক বহুজাতিক যে সকল অর্থনৈতিক সংস্থাগুলো যারা গঠিত হয়েছিল, তাদের মূল উদ্দেশ্যটা ছিল হচ্ছে গিয়ে অবাধ বাণিজ্য ব্যবস্থা প্রবর্তন করা এবং অনুন্নত এবং উন্নত রাষ্ট্রের মধ্যে যে বাণিজ্যের যে একটি ব্যবধান, সেই ব্যবধানটা কমিয়ে আনা, তাদেরকে সহজ শর্তে ঋণ প্রদান করা। কিন্তু দেখা যায় যে এই যে ঋণ প্রদানের যে নিয়ম নীতিগুলা উন্নত বিশ্ব তারা বিভিন্ন রকমের নিয়ম নীতি প্রচলনের মাধ্যমে অনুন্নত বা উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে আন্তর্জাতিক বাণিজ্যে প্রবেশ করার ক্ষেত্রে তারা অনেক ক্ষেত্রে তাদেরকে অনেক বেশি বাধার সম্মুখীন হচ্ছে। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে অনুন্নত এবং উন্নত বিশ্বে তাদের মধ্যে যে একটি অর্থনৈতিক ক্ষেত্রে যে বৈষম্য, সেটি আসলে দিন দিন কিন্তু সবসময় বেড়েই চলছে। এরপরে হচ্ছে গিয়ে উন্নত বিশ্ব দেখা যায় অনুন্নত বিশ্বের অভ্যন্তরীণ বাণিজ্য এবং অভ্যন্তরীণ যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ড তারা অনেক সময় সেটির মধ্যে কিন্তু তারা হস্তক্ষেপ করে থাকে। যেমন আমরা দেখি যে মধ্যপ্রাচ্যের যে তেল ব্যবসা, সেটি কিছুদিন আগেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেটিকে নিয়ন্ত্রণ করত। তো এভাবে একটি উন্নয়নশীল রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে হস্তক্ষেপের মাধ্যমে উন্নত দেশগুলো আরও বেশি দিন দিন ধনী হচ্ছে। WTO তাদের আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে বা বাণিজ্যের ক্ষেত্রে যে সকল নীতিগুলো বা বাণিজ্যে যে সকল শর্ত আরোপ করে থাকে, তার কারণে এই অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলো আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে তারা কিন্তু অনেক বাধার সম্মুখীন হয়। তো এই যে আন্তর্জাতিক অর্থ ব্যবস্থা, এই অর্থ ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে উন্নত এবং অনুন্নয়নশীল দেশের অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে সমতা আনয়ন করা। কিন্তু এই নয়া বিশ্ব ব্যবস্থার যে প্রভাব, সেই প্রভাবের ফলে আমরা কিন্তু তার উল্টোটাই কিন্তু সবসময় দেখে আসি। কিন্তু এই নয়া বিশ্ব ব্যবস্থার প্রতিষ্ঠার ফলে বেশ কিছু আন্তর্জাতিক সংগঠনের আমরা জন্ম দেখতে পাই। তার মধ্যে হচ্ছে বিশ্ব ব্যাংক। 1944 সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রিটেন উডস নামক স্থানে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে এবং বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক ক্ষেত্রে বিশ্বের সকল রাষ্ট্রগুলোর মধ্যে সহজ শর্তে ঋণ প্রদান করা, সহজ শর্তে তাদের মধ্যে অবাধ প্রতিযোগিতার যে সম্পর্ক, সেটিকে নিরসন করে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটি সমতা আনয়ন করা। এরপরে আরেকটি প্রতিষ্ঠানের জন্ম আমরা দেখতে পাই, IMF, যেটি 1945 সালে সেটি গঠিত হয়েছিল। তার মূল লক্ষ্যটা ছিল হচ্ছে বিনিময় হারের স্থিতিশীলতা নির্ধারণ করা এবং রাষ্ট্রগুলোর মধ্যে মুদ্রা অবমূল্যায়ন হলে সেটি রোধ করা, সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর মুদ্রা ব্যবস্থা স্থিতিশীলতা এবং অর্থের যদি অবমূল্যায়ন ঘটে সেটিকে আসলে রোধ করা। তৃতীয় আরেকটি সংগঠন আমরা দেখি ইউরোপীয় ইউনিয়ন, যেটি আসলে 1999 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং তার মূল লক্ষ্যটি ছিল ইউরোপের যে ইউরোপের দেশগুলোর মধ্যে সংহতি প্রতিষ্ঠার মাধ্যমে ইউরোপকে একটি আলাদা একটি পরাশক্তি বা আমরা বলতে পারি যে একটি সুপার পাওয়ার হিসেবে ইউরোপকে আসলে সামনে নিয়ে যাওয়া। এরপর আরেকটি প্রতিষ্ঠানের
জন্ম আমরা দেখি, সেটি হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থা 1995 সালের 1 জানুয়ারি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বা বিশ্ব বাণিজ্য সংস্থা হিসেবে আমরা তাকে চিনি। এবং বিশ্ব বাণিজ্য সংস্থাটা গঠিত হয়েছিল বিশ্ব জাতিসংঘভুক্ত দেশগুলো আলাপ আলোচনার মাধ্যমে তার আন্তর্জাতিক বাণিজ্য বা আন্তর্জাতিক ক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানির ক্ষেত্রে প্রত্যেকের জন্য সহজ শর্তে বা নিজ নিজ দেশের যোগ্যতা অনুযায়ী ঋণ প্রদানের মাধ্যমে তারা আন্তর্জাতিক ক্ষেত্রে তারা যেন তাদের প্রভাবটা বজায় রাখতে পারে। এরপর আরেকটি প্রতিষ্ঠানের দেখি আমরা D8 ভুক্ত সদস্য রাষ্ট্র হচ্ছে তুরস্ক, ইরান, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ ও নাইজেরিয়া। এই 8টি সদস্যভুক্ত রাষ্ট্র এবং তাদের প্রতিষ্ঠা লাভ হয় 1997 সালে। এই মুসলিম সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে একটি আন্তর্জাতিক সাহায্য, সম্প্রীতি এবং অর্থনৈতিক, সামাজিক এবং সকল ক্ষেত্রে সকলের মধ্যে একটি সহযোগিতার সম্পর্ক বজায় রাখা এবং মুসলিম শক্তিকে বা মুসলমানদের যে একটি ক্ষমতা সেটিকে আসলে বিশ্বের সকলের সামনে দেখানো। এরপরে আরেকটি সংগঠন আমরা দেখি, সেটি হলো আসিয়ান, যেটি নাকি 1967 সালে সেটি প্রতিষ্ঠা লাভ করে। আসিয়ান হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে গঠিত একটি সংগঠন। এই সংগঠন দক্ষিণ পূর্ব এশিয়ার আন্তর্জাতিক ক্ষেত্রে, আঞ্চলিক ক্ষেত্রে তাদের সাহায্য, সহযোগিতা এবং সকল ক্ষেত্রে সকলের মধ্যে একটি সহযোগিতার সম্পর্ক তৈরি করা এবং আসিয়ানকে একটি শক্তিশালী একটি সংগঠন হিসেবে, আসিয়ানভুক্ত দেশগুলোকে একটি শক্তিশালী দেশ হিসেবে বিশ্বের সকলের সামনে উপস্থাপন করা। তো এইভাবে হচ্ছে গিয়ে নয়া বিশ্ব ব্যবস্থার যেমন কিছু আমরা কুফল দেখি, সাথে সাথে কিছু সুফল দেখি যে নয়া বিশ্ব ব্যবস্থা প্রবর্তনের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা অনেকগুলো সংগঠন দেখি। তবে এটাও ঠিক যে নয়া বিশ্ব ব্যবস্থা প্রবর্তনের ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন একটি পরাক্রমশালী রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক রাজনীতিতে তারা প্রবেশ করে। যদিও নয়া বিশ্ব ব্যবস্থার মূল উদ্দেশ্য ছিল যে বিশ্বব্যাপী সকলের মধ্যে ধনী, দরিদ্র এবং উত্তর দক্ষিণের দেশগুলোর মধ্যে একটি সহযোগিতার সম্পর্ক এবং একটি আন্তরিকতার সম্পর্ক গড়ে তোলা, কিন্তু এই ক্ষেত্রে নয়া বিশ্ব ব্যবস্থা আমরা দেখি যে ব্যর্থ। কিন্তু এটাও ঠিক যে নয়া বিশ্ব ব্যবস্থা প্রবর্তনের ফলে আমরা এই সকল বড় বড় যে সকল সংগঠন, সেই সংগঠনের আমরা জন্ম দেখতে পারি এবং বিশ্বব্যাপী যে একটি দেশের মধ্যে যে একটি সুসম্পর্ক সেটিও কিন্তু নয়া বিশ্ব ব্যবস্থার ফলেই কিন্তু গড়ে উঠেছে। তো এজন্য আমরা বলতে পারি যে নয়া বিশ্ব ব্যবস্থা আন্তর্জাতিক রাজনীতিতে একটি প্রভাব বিস্তারকারী একটি ভূমিকা হিসেবে নয়া বিশ্ব ব্যবস্থা অবতীর্ণ হয়েছে। তা আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসে অন্য একটি টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। ভালো থাকো।